শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প আধি দৈবিক। পুলিন বিহারী পালের নাম অল্প লোকেই জানে, অথচ তাহার মতো প্রগাঢ় পণ্ডিত, সর্বশাস্ত্র বিশারদ জ্ঞানী পুরুষ বাংলাদেশে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহ। দেশীয় ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের খেতাব তাহার এতই ছিল যে তিনি ইচ্ছা করিলে নিজের নামের পেছনে ময়ূরপুচ্ছ রচনা করিতে পারিতেন। জ্ঞানমার্গের পাকা সড়কের কথা ছাড়িয়া দিই, সমস্ত গলিঘুচির সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় ছিল। অতি বড় গূঢ়বিদ্যার আলোচনা করিয়াও কেহ তাহাকে ঠকাইতে পারিত না। কেবল একটি বিদ্যা তাহার ছিল না, ঘানিযন্ত্র হইতে কি করিয়া তৈল বাহির করিতে হয় তাহা তিনি শিখিতে পারেন নাই। এই জন্যই বোধ করি কলিকাতা বিশ্ববিদ্যালয় তাহার খোঁজ রাখে না। ছেলেবেলা হইতেই তাহার সহিত আমার পরিচয় ছিল, ভক্তিভরে তাহাকে পুলিন্দা বলিয়া ডাকিতাম। বিপদে আপদে অর্থাৎ বিদ্যাঘটিত কোনো সংকটে পড়িলে তাহার শরণাপন্ন হইতাম। কখনো নিরাশ করেন নাই। তাহার ভাস্বর বুদ্ধির প্রভায় মনের সমস্ত সংশয় ঘুচাইয়া দিয়াছেন। মানুষ হিসাবে হয়তো সহজ ও স্বাভাবিক বলা যায় না, সাধারণে তাহাকে খামখেয়ালি বলিবে, কিন্তু এমন পরিপূর্ণরূপে আত্মস্থ একান্তভাবে নিরভিমান মানুষ আর দেখি নাই। বিবাহাদি করেন নাই। পয়সার পিছনে দৌড়িবার মতো মানসিক দীনতা যেমন তাহার ছিল না, পয়সার প্রয়োজনও তেমনই খুব কম ছিল। উচ্চ অঙ্গের দুই একটা ইংরেজি ও মার্কিন পত্রিকাতে জ্ঞানগর্ভ প্রবন্ধ লিখিয়া কিছু কিছু টাকা পাইতেন, তাহাতেই তাহার অনাড়ম্বর একক জীবন চলিয়া যাইত। বছর দুই পুলিন্দাকে দেখি নাই। মাঝে মাঝে ডুব মারা তাহার অভ্যাস। একদিন খবর পাইলাম তিনি কলিকাতার উপকণ্ঠে বজবজ লাইনের একটি জনপদে বাস করিতেছেন এবং একাগ্রচিত্তে বাংলা ভাষাতত্ত্বের গবেষণা করিতেছেন। বিস্মিত হইলাম না, কারণ অকস্মাৎ ডুব মারিয়া অকস্মাৎ অপ্রত্যাশিত স্থানে আবির্ভূত হওয়া পুলিন্দার পক্ষে অত্যন্ত স্বাভাবিক কার্য। একদিন বৈকালে তাহার সহিত দেখা করিতে গেলাম। অনেকদিন তাহাকে দেখি নাই সেই জন্য বটে, তাছাড়া আরও একটা কারণ ছিল। কয়েক মাস হইতে একটা আধ্যাত্মিক সংশয় আমার মনকে পীড়া দিতেছিল। বোধ করি 30-এর কোঠা পার হইলে সকলেরই এইরূপ হয়। আধ্যাত্মিক সংশয়টি আর কিছুই নয়, সেই আদিম সংশয় জন্মান্তর আছে কিনা, মরিবার পর আত্মা থাকে কিনা, ভূতপ্রেত আছে কিনা। প্রাচীন মুনি ঋষি অবতারগণের সহিত আধুনিক মুনি, কবি ও চিন্তাবীরগণের এ বিষয়ে এত বেশি মতবিরোধ যে মনটা একেবারে গুলাইয়া গিয়াছিল। খাঁচায় ধরা পড়া ইঁদুরের মতো আমার বুদ্ধি একবার এদিক একবার ওদিক ছুটোছুটি করিতেছিল, কিন্তু কোনো দিকেই পথ খুঁজিয়া পাইতেছিল না। এইরূপ মানসিক সংকটের মধ্যে পুলিন্দার খবর পাইয়া ভাবিলাম তাহার কাছেই যাই এই সমস্যার জন্যে। একটা বুদ্ধিগ্রাহ্য সন্তোষজনক সমাধান যদি কেহ দিতে পারে তো সে পুলিন্দা। তাহার আস্তানায় উপস্থিত হইয়া দেখিলাম ছোট্ট স্টেশনের নিকটে প্রকাণ্ড এক তামাকের গুদামে তিনি বাস করিতেছেন। দ্বিতল বাড়ির দোতলায় তামাকের পাতার বস্তা ঠাসা আছে। নিচের তলায় দুটি ঘর লইয়া পুলিন্দা থাকেন। উপরতলার সহিত তার কোনো সম্বন্ধ নাই, অধিকাংশ সময় উপরতলাটা বন্ধ থাকে। এই 2 বৎসরে পুলিন্দার বয়স যে বাড়িয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। তাহার মাথাটি স্বভাবতই ডিম্বাকৃতি। লক্ষ্য করিলাম ডিম্বের উপর হইতে চুল ছড়িয়া গিয়া শীর্ষস্থানটি বেশ চকচকে হইয়াছে। নাকের উপর একজোড়া চশমা বসিয়াছে, কিন্তু স্বভাব বিন্দুমাত্র বদলায় নাই। তেমনি মেঝের ওপর মাদুর পাতিয়া চারিদিকে পুঁথি কাগজপত্র ছড়াইয়া বসিয়াছেন। আমাকে চশমার উপর দিয়া দেখিয়া সাগ্রহে আহ্বান করিলেন, এই যে এসেছ, এবং একটি নস্য লইয়া সঙ্গে সঙ্গে ভাষাতত্ত্বের আলোচনা শুরু করিয়া দিলেন। বলিলেন, দেখো, বাংলা ভাষাটা দিন দিন বড় দুর্বল হয়ে পড়ছে, আর সে তেজও নেই, ধমকও নেই, বড় বেশি বিনয়ী, বড় বেশি মিহি হয়ে যাচ্ছে। ওই যে আমাদের সাহিত্যে ব্রাহ্ম সংস্কৃতি ঢুকেছিল, এটা তারই ফল। এমন দিন ছিল যখন বাঙালি রেগে গেলে 2-4টে গরম গরম কথা বলতে পারত, শব্দের তাল ঢুকে বিস্ফোরণ করতে পারত, কিন্তু এখন বাঙালিকে জুতো পেটা করলেও তার মুখ দিয়ে গোঙানি আর কোকানি ছাড়া আর কোনো আওয়াজই বেরোয় না। বেরোবে কোত্থেকে?
ভাষার সে হুংকার আর শব্দের সে দাপট থাকলে তো বাঙালি জাতটাও দিন দিন কেমন যেন মিয়ে যাচ্ছে, মেদিয়ে যাচ্ছে। বাঙালিকে আবার চাঙ্গা করে তুলতে হলে নতুন নতুন জোরালো শব্দ আমদানি করতে হবে। সংস্কৃত, ইংরেজি, ফরাসি ভাষায় যেখানে যত জবরদস্ত শব্দ আছে না, সব বাংলা ভাষার পেটের মধ্যে পুরে দিয়ে তাদের হজম করতে হবে। দেখো, বাংলা ভাষাটা অপভ্রংশের ভাষা। অপভ্রংশের দোষ এই যে সে শব্দকে মোলায়েম করে ফেলে, সহজ করে ফেলে। ও আর চলবে না। এখন থেকে ইয়াব বড় বড় গোবদা গোবদা মৌলিক শব্দ ব্যবহার করো, নইলে আর নিস্তার নেই। আমি ক্ষীণভাবে আপত্তি করিলাম, কিন্তু ক্রমাগত সাধু ভাষায় কথা বলা। পুলিন্দা বলিলেন, তুমি একটি পুংগব। চমকিয়া বলিলাম, সে কি? তিনি বলিলেন, মানে ষাঁড়। আমার কথাটা ভালো করে বোঝো। অতপর 2 ঘণ্টা ধরিয়া বঙ্গবাণীর শিরাধমনীতে নতুন রক্ত সঞ্চারের প্রসঙ্গ চলিল। বাংলা ভাষা তথা বাঙালির যে নিদানকাল উপস্থিত হইয়াছে এবং অচিরাৎ নাদ ব্রহ্মরূপী বিষবটিকা প্রয়োগ না করিলে রোগীর কোনো আশাই নাই, এই কথা পুলিন্দা অত্যন্ত মজবুতভাবে প্রমাণ করিয়া দিলেন। উদ্বিগ্নভাবে শ্রবণ করিলাম, কিন্তু নিজের ব্যক্তিগত প্রশ্নটি আমি ভুলি নাই। তাই অন্ধকার হইয়া গিয়াছে দেখিয়া তিনি যখন আলো জ্বালিতে উঠিলেন, তখন আমি তা বুঝিয়া আমার আধ্যাত্মিক সমস্যাটি পেশ করিয়া দিলাম। পুলিন্দা আলো জ্বালিয়া আবার আসিয়া বসিলেন। নাকের মধ্যে ডবল টিপ নস্য টুসিয়া দিয়া সহজ নেত্রে বলিলেন, ভূত প্রেত আত্মা পরমাত্মা পরলোক জন্মান্তর অসিদ্ধ কারণ প্রমাণাভাব। এইভাবে আলোচনা আরম্ভ করিয়া পুলিন্দা ধীরে ধীরে অগ্রসর হইলেন। ক্রমে প্রসঙ্গ জমিয়া উঠিল। আমি মুগ্ধ হইয়া শুনিতে লাগিলাম। সমস্ত যুক্তি প্রমাণের উল্লেখ করিবার স্থান নাই, কিন্তু যুক্তির ধাপে ধাপে প্রমাণের সোপান রচনা করিয়া তিনি শেষ পর্যন্ত আমার বুদ্ধিকে যে স্থানে লইয়া উপনীত করিলেন, সেখানে ভূতপ্রেত নাই, জন্মান্তরও নাই। দেখা গেল আসলে ওগুলো বাসনা প্রণোদিত অলীক ভাবনা। চার্বাক হইতে রাসেল পর্যন্ত সমস্ত মনীষীর উক্তি তাহার যুক্তিকে সমর্থন করিল। শরীরই সর্বস্ব, মন, বুদ্ধি, আত্মা সমস্তই দেহের বিকার মাত্র। সুতরাং শরীর নাশ হইলে আর কিছুই থাকে না। ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত। রাত্রি অনেক হইয়া গেলেও আলোচনার শেষে মনে বেশ শান্তি অনুভব করিলাম। যা হোক, তবু পাকা রকমের একটা কিছু পাওয়া গেল। আত্মার দেহ বিমুক্ত স্বতন্ত্র অস্তিত্ব যদি নাই থাকে, তবে সে সম্বন্ধে নিঃসন্দেহ হওয়াই ভালো। দুনৌকোয় পা দিয়া জীবনযাত্রা নির্বাহ করার কোনো মানে হয় না। আরেকদিন আসিব বলিয়া উঠিয়া দাঁড়াইয়াছি। হঠাৎ মাথার উপর ভীষণ দুমদাম শব্দে চমকিয়া উঠিলাম, যেন উপরের গুদাম ঘরে অনেকগুলা পালোয়ান যৌথভাবে মল্লযুদ্ধ শুরু করিয়া দিয়াছে। উপরে কেহ থাকে না শুনিয়াছিলাম, তামাক পাতার আড়তে মানুষের থাকা তো সম্ভবও নয়। তবে এত রাত্রে কাহারা বন্ধ ঘরের মধ্যে এমন দুর্দান্ত দুরন্তপনা আরম্ভ করিয়া দিল? বিস্মিতভাবে প্রশ্ন করিলাম, ও কি? পুলিন্দা নিশ্চিন্তভাবে নাকের চশমা খাপে পুরিতে পুরিতে বলিলেন, ও কিছু নয়। 11টা বেজেছে তো, রোজ রাত্রেই ওরকম হয়। ওপরে কয়েকটা ভূত আছে, তারাই এই সময় দাপাদাপি করে। স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলাম। উপরে দাপাদাপি চলিতে লাগিল। বিমূঢ় হইয়া ভাবিতে লাগিলাম, উপরের ঘরে সত্যই যদি ভূতের পাল কুস্তি লড়িতেছে, তবে এতক্ষণ ধরিয়া কি শুনিলাম? পুলিন্দা বলিলেন, ভয়ের কিছু নেই, ওরা কোনো অতিষ্ঠ করে না। 10 মিনিট পরে সব চুপচাপ হয়ে যাবে। আমি বলিয়া উঠিলাম, পুলিন্দা, সত্যি ওরা ভূত? আপনি বিশ্বাস করেন? তিনি বলিলেন, হ্যাঁ, আমি খুব ভালো করে অনুসন্ধান করেছি। জ্যান্ত জীব তো হতে পারে না, ইঁদুর বেড়াল তামাকের ধার ঘেঁষেও যাবে না, আর মানুষও নয়, সুতরাং ভূতই বটে। কিন্তু কিন্তু এতক্ষণ ধরে এই যে আপনি প্রমাণ করলেন। পুলিন্দা বলিলেন, তুমি একটি হাঁদা, প্রমাণের সঙ্গে বিশ্বাসের সম্বন্ধ কি? ভূত আছে এটা ন্যায়শাস্ত্র মতে প্রমাণ করা যায় না, তাই বলে বিশ্বাস করব না? ওই যারা ওপরে হুটোপাটি করছে, ওরা কি প্রমাণের তোয়াক্কা রাখে? জেনে রাখো, যুক্তির সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, রাত হয়েছে, আজ এসো তাহলে। উপরে ভূতের নৃত্য চলিতে লাগিল। আমি চলিয়া আসিলাম।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প আধি দৈবিক এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।